বাঁকুড়ায় বিজেপি, কোচবিহারে তৃণমূল। সাংসদ জগদীশ বসুনিয়া তিনিও এবার রামনবমীর প্রস্তুতিতে, রামনবমী পালনের প্রস্তুতিতে জগদীশ বসুনিয়া। আগামী 6 এপ্রিল ভগবান রামচন্দ্রের জন্মদিন। সেই জন্মদিনকে উপলক্ষ করে আমরা তৃণমূল কংগ্রেস এই ব্লক কমিটির উদ্যোগে প্রভু রামচন্দ্রের পূজা অর্চনা যাবতীয় কর্ম আমরা আমাদের পার্টি অফিস সংলগ্ন মাঠে আমরা সে কাজ সম্পন্ন করব। সেটাই ব্লকের 5টা অঞ্চল থেকে যারা তৃণমূল কংগ্রেস পরে যার নেতৃত্ব আছেন, জনপ্রতিনিধি আছেন, প্রত্যেকেই এসে পূজায় অংশগ্রহণ করবেন। আর রামনবমী উপলক্ষে ইতিমধ্যেই মন্দির সাজতে শুরু করেছে শান্তিপুরে। রঘুনাথ মন্দির সংস্কারের কাজও শুরু হয়েছে। শান্তিপুরের ছবি দেখুন, শান্তিপুরে এই হচ্ছে রঘুনাথ মন্দির। এই রঘুনাথ মন্দিরের সংস্কার হচ্ছে, মন্দিরে নতুন শেড হচ্ছে। বিধায়ক তহবিলের টাকাতেই মন্দিরের উন্নয়ন। কদিন পরেই রামনবমী। শান্তিপুরে অত্যন্ত প্রাচীন এই রাম মন্দির, প্রায় 350 বছরের পুরনো। মোদক সম্প্রদায়দের দ্বারা এটা প্রতিষ্ঠিত হয়েছিল। তাই তাদের দীর্ঘদিনের দাবি ছিল বিধায়কের কাছে যে এখানে একটা সুন্দর শেড হোক। তাই সেই কাজটা প্রায় দেখতে সম্পূর্ণ পাওয়ার পথে, দেখতেও আসা। পৌরসভা এবং বিধায়ক দুজনে মিলে এই মন্দিরকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মন্দির নিয়ে রাজনীতি করছেন, সাধারণ মানুষকে বোকা বানাচ্ছেন, খুব ভালো, স্বাগত আপনাদের। কিন্তু শান্তিপুরের মানুষ এত বোকা নয়। শান্তিপুরের মানুষ উন্নয়নটা দেখি ভোট দেবে। যিনি এমএলএ তার কাছে আবেদন ছিল এবং আমরা খুবই সন্তুষ্ট। উনি যে মনপ্রাণ দিয়ে শুধু এটা দিয়া নয়, এইখান থেকে ওনার যে জ্ঞান আছে রাম সম্বন্ধে, যা ওনার বক্তব্য আছে, আমরা অভিভূত এবং আমরা খুব সন্তুষ্ট। সামাজিক আর্থিক পরিস্থিতি থেকে আমরা নিজেরা করতে পারিনি, সেখানে বিধায়কের তরফে একটা বিশাল সেট করা হলো। রামনবমীতে সতর্ক কলকাতা পুলিশও। আজকে সরেজমিনে বিভিন্ন জায়গা ঘুরে দেখেন কলকাতার পুলিশ কমিশনার। নিরাপত্তা, সতর্কতা সব বিষয় কলকাতা পুলিশ রামনবমীতে অবলম্বন করছে। আর বিভিন্ন জায়গায় প্রস্তুতি সরেজমিনে পুলিশ কমিশনার নিজে। গত 4-5 বছরে কোথায় কি হয়েছে, কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা, অ্যান্ড কারেন্ট সিচুয়েশন কীরকম আছে, কোথায় কীরকম স্টেটমেন্ট দেওয়া হয়েছে, যা যা ইনপুট আছে আমরা সব কিছু দেখে আমাদের ডিটেল অ্যারেঞ্জমেন্ট করছি। পুলিশের তরফ থেকে ওদের যা হেল্প লাগবে সব কিছু এক্সটেন্ড করা হবে। সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ আমাদের ডিটেল অ্যারেঞ্জমেন্ট আছে। আমরা আশা করছি ভালো করে সেলিব্রেশন হবে, কোনো অসুবিধা হওয়ার কথা নেই। এইগুলো সব আমাদের ডিটেল অ্যারেঞ্জমেন্টে আছে। নতুন করে কোনো পারমিশন নেই, যা আছে পুরানো যারা ট্রেডিশনালি হয়ে এসছে ওদেরকে পারমিশন নিশ্চয়ই দেওয়া হবে। এই মুহূর্তে সংসদে বাকবিতণ্ডা, আলোচনা সব চলছে ওয়াকফ বিল নিয়ে। ওয়াকফ বিল পেশ হয়েছে আর তা নিয়ে 8 ঘন্টা আলোচনা। সে 8 ঘন্টা আলোচনার শেষে ভোটাভুটি। তবে লোকসভায় যা সংখ্যা রয়েছে বিজেপির, তাতে খুব একটা সমস্যা হবে না বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই ওয়াকফ বিল পাসে। आपके द्वारा ये बिल जॉइंट पार्लियामेंट्री कमेटी को दिया गया, जिसका विपक्ष का भी बड़ा आग्रह था। कमेटी ने इस पर सुविचारित रूप से अपना मत प्रकट किया। कमेटी के जो सुझाव थे ये भारत सरकार की कैबिनेट ने स्वीकार किए। मान्यवर, मैं नहीं मानता इसमें कोई लोकतांत्रिक कमेटी है मान्यवर, जो दिमाग चलाती है। कांग्रेस के जमाने में कमेटियां होती थी जो थप्पा लगाती थी। हमारी कमेटी चर्चा करती है, चर्चा के आधार पर विचार करती है और परिवर्तन करती है। अगर परिवर्तन को स्वीकार ही नहीं करना है तो कमेटी काहे को लिए है भाई? On behalf of All India Trinamool Congress, under the leadership of the Mamata Banerjee, I strongly oppose the bill in entirety. The spirit of my speech is, तू हिंदू बनेगा ना मुसलमान बनेगा, इंसान की औलाद है, इंसान बनेगा. The Muslim have constitutional right to manage its own affairs in the matter of religion because waqf property belongs to Allah. The purpose of the bill is a clear breach of the right of the Muslims to perform their religious duty. The bill hits basic structure of the constitution. Parliament is now encroaching upon the power of the state legislation in deciding the question of the land and building of the waqf. Thus, it is completely unconstitutional and divorce the Article 246 sub-Article 3 of the Constitution of India. Waqf properties form the backbone of the Muslim communities. Equitable access is not there.
In case of the Muslim, that is the reason we are opposing. This attempt is basically taking away the rights of the Muslim. Practicing Islam for at least 5 years is a precondition for making waqf is thoroughly unreasonable. Under the scheme of the Constitution of India, no person can be compelled to practice his own religion. You are trying to take away the basic reason of all the judgments of the Supreme Court. This is not correct and this is bad. আর এই বিল নিয়ে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, নাম না করে বিজেপিকে আক্রমণ বিভেদের রাজনীতির। My parliament members also, they are fighting for waqf today because the Jumla party is only one point program to divide the country and they believe only divide and rule policy, what we don't. আমাদের কনস্টিটিউশন আমরা মানি, আগে কনস্টিটিউশনকে শ্রদ্ধা করো, তারপরে কারো অধিকার কেড়ো। এবার অবশ্যই আমার বাংলায় যেতে হবে ঢোলাহাটে। গতকাল যেভাবে 8 জনের মৃত্যু হয়েছে, তারপর তদন্তে উঠে আসছে 2022 সালে গ্রেফতার হয়েছিল এই চন্দ্রকান্ত, তারপরে লাইসেন্স চেয়েছিল, আবার 2023-এ লাইসেন্স পায়নি। তারপরেও কিভাবে এইরকম রমরমিয়ে ব্যবসা করছিল চন্দ্রকান্ত বণিক, কারো চোখে পড়ল না। দেখুন, গ্রেফতার বাজি ব্যবসায়ী চন্দ্রকান্ত বণিক। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার ঢোলাহাট, এখানকার দক্ষিণ রায়পুর চন্দ্রকান্ত দুটি বাজি কারখানা, দুটোই বেআইনি, তার বাজি কারবারও বেআইনি। পুলিশের দাবি 10 বছর ধরে বাজির কারবার করছে চন্দ্রকান্ত বণিক। নিয়ম না মেনে বাজির ব্যবসা করার অভিযোগে 2022-এ তাকে গ্রেফতার করা হয়। 2022 সালে এই চন্দ্রনাথ বলে তাকে গ্রেফতার করা হয়েছিল। 68.5 কেজি ফায়ার ক্র্যাকার্স তার থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল। এর আগে তার নিয়ে একটা কেস, একটা রেকর্ড আমরা পেয়েছি। 3 মাস পর জেল থেকে ছাড়া পেয়ে ফের বাজি কারবার শুরু। চন্দ্রকান্তর এই বেআইনি কারবারে এবার যোগ দেয় তার ভাই তুষারকান্ত বণিকও। সোমবার রাতেই বণিক ব্রাদার্সের বাড়িতেই বিস্ফোরণ ঘটে, আগুন লাগে, বণিক পরিবারের 8 জনের প্রাণ যায়। নবান্নকে নিয়ে রিপোর্ট দিয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন। সেই রিপোর্টে বলা হয়েছে 2023-এ বাজির ব্যবসার জন্য লাইসেন্সের আবেদন করে চন্দ্রকান্ত বণিক। তার বিরুদ্ধে মামলা থাকায় সেই আবেদন বাতিল করে জেলা প্রশাসন। লাইসেন্স ছাড়াই বছরের পর বছর চন্দ্রকান্ত বাজির কারবার করেছে বলে অভিযোগ। ট্রেড লাইসেন্স বোমা বাঁধার জন্য তো ট্রেড লাইসেন্স সাধারণত দেওয়া হয় না, এটা তো পঞ্চায়েতকে এই ধরনের কোনো লাইসেন্স দিতে পারে, তার আগে ফায়ার ব্রিগেড বা অন্যান্য কিছু থাকবে, তবে তো ট্রেড লাইসেন্সটা পঞ্চায়েত দেবে। আপনি তো সদস্য, আপনি তো জানবেন না, সব কথা এখানে আমাদের আর কি জানা সম্ভবপর বলে। আমি কিন্তু এর নামে 2বার থানাতে কমপ্লেন করেছিলাম এবং 2বারই অ্যারেস্ট হয়েছিল। কি করে বলবো বলুন, ট্রেড লাইসেন্স কিভাবে করেছে? ট্রেড লাইসেন্স আমরা দিইনি, এবার অনলাইন ট্রেড লাইসেন্স করতে পারে সেটা আমরা তো বলতে পারবো না, কারণ অনলাইন ট্রেড লাইসেন্স তো আমাদের কোনো নথি থাকে না, যত অনলাইনেই করে থাকে সব। ট্রেড লাইসেন্স নিয়ে তো বাজির কারখানা করা যায় না, আর বাজির কারখানায় শুধুই গ্রিন ক্র্যাকার তৈরি করা যায়, অর্থাৎ পরিবেশ বান্ধব বাজি, কিন্তু ঢোলাহাটে তা হতো না। ফরেনসিকের রিপোর্টে বলা হয়েছে ঢোলাহাটের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণ বাজি ও বারুদ মজুদ ছিল। উদ্ধার হওয়া কোনো বাজি পরিবেশ বান্ধব নয়, অর্থাৎ সম্পূর্ণ বেআইনি বাজির কারবার। বছরের পর বছর ধরে এই বেআইনি বাজির কারবার চলল কিভাবে? পুলিশ এখান থেকে টাকা নিয়ে যেত, ওর কাছে টাকাটা ভালো পরিমাণ শেয়ারিং নিত, সেই কারণের জন্য তো পারমিশনটা দিয়েছে। আপনাদের কি মনে হয় একটা মানুষ 7 থেকে 8টা বছর ব্যবসা করছে, তার জীবনে তার কোনো পরোয়া নেই? তবে আমি নিজের চোখে দেখেছি একটা সময় পুলিশ আসে, একটা টাকা নিয়ে যায়। অনেকেরই প্রশ্ন, দুটি বেআইনি বাজির কারখানা এত বছর ধরে চলছিল, পুলিশ কি কিছুই জানতো না? বিস্ফোরণের ঘটনায় পুলিশের থেকে রিপোর্ট তলব করেছে নবান্ন। বুধবার ঢোলাহাটে যায় লেবার কমিশনের 5 সদস্যের প্রতিনিধি দল। নিউজ 18 বাংলা।